জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। যুদ্ধবন্ধ সহ 6 প্রস্তাব। ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সঙ্গে মার্কিনদের ব্যবসার পরিসর বাড়বে আশা অর্থ উপদেষ্টার। IMF সভায় অংশগ্রহণ। ইউএস চেম্বার নেতাদের সঙ্গে বৈঠক, বললেন 3 মাসে অর্থ খাতের সংস্কার আরও স্পষ্ট হবে। রাজধানীর কলাবাগানে বাসার ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। স্বামী পলাতক, অসহায় 3 মেয়ে, মামার আশ্রয়ে। হত্যার বিচার দাবি। নিমতলী চুরিহাট্টা অগ্নিকাণ্ড পারেনি টনক নড়াতে। পুরান ঢাকা জুড়ে কেমিক্যালের গোডাউন, ভবনের উপর আবাসিক, নিচে রাসায়নিকের কার্যক্রম। আবারও বড় দুর্ঘটনার শঙ্কা। এবং অবশেষে শেষ হচ্ছে গাজা যুদ্ধ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর। সই করলেন ট্রাম্প। জিম্মি মুক্তির বিনিময়ে 2000 ফিলিস্তিনকে ছাড়ল তেল আবিব। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। এদিকে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানের ফাঁকে বিভিন্ন দেশের নেতার সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সদর দপ্তরে চলছে ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল আয়োজন। অনুষ্ঠানের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুদা দা সিলভার সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। একই দিনে রোমের মেয়র রবার্তো ওয়ালটিয়েরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও জুবেতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সঙ্গেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ইতালির রোমে অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা ও বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা নিয়েও আলোচনা হয় বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঢাকা সেনানিবাসের MES ভবনে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলছেন, পুলিশ গ্রেপ্তারের পর আসামিদের কোথায় রাখা হবে তা ঠিক করবে কারা কর্তৃপক্ষ। আর কারা কর্তৃপক্ষ বলছে, নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। গত 8 অক্টোবর গুমের মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে গত শনিবার 15 জন সামরিক কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানায় সেনা সদর। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898-এর 541 ধারার 1 উপধারার ক্ষমতা বলে ঢাকার সেনানিবাসের বাসার রোডের MES ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তখন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা সাব জেলে নাকি অন্য কারাগারে থাকবেন। তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণ নয়। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। সেনানিবাসে সাময়িক কারাগার স্থাপনের বিষয়টি জানানো হয়েছে কারা অধিদপ্তরকেও। সহকারী কারা মহাপরিদর্শক বলছেন, এই কারাগারে কারা থাকবেন সে বিষয়ে কোনো তথ্য তাদের এখনো জানানো হয়নি। জিও জারি হয়েছে যে ক্যান্টনমেন্টের কোনো একটা জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করেছে। যেহেতু এটা কারাগার হিসেবে ঘোষণা হয়েছে, সেহেতু অবশ্যই আমাদের অধীনে আসবে। সেখানে একটা জেল চালু হবে, সেখানে বন্দী আটক থাকবে, আমাদের স্টাফ এমপ্লয় হবে, ডিপ্লয়েড হবে ওই জায়গায়। কোন আসামি থাকবে এগুলোও জানি না, কারা থাকবে তাও যেহেতু জানি না এখন, আমি ওই জন্য আমরা আসলে বিস্তারিত কিছু বলতে পারছি না। এটা আমাদের কেরানীগঞ্জের অধীনে একটা সাবজেল হিসেবে গণ্য হবে। আগামী 22 অক্টোবর গুমের এই মামলার পরোয়ানাভুক্ত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিয়ার দাবিতে আন্দোলনের সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন এ পদ্ধতির বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলটির নেতারা বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নানা হিসেব নিকেশের পথ ধরে আগামী বছর ফেব্রুয়ারির নির্বাচনী যাত্রায় রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি নিয়ে যুক্তিতর্কের পাশাপাশি জনসমর্থন আদায়ের কার্যক্রম চলছে সমান তালে। সোমবার গুলশান কার্যালয়ে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আরেকবার অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রমাণ দেবে। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, পিআর পদ্ধতি চালু হবে কিনা তা আগামী সংসদ নির্ধারণ করবে। পিআর আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। এদিন প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্রই সরকার ঘোষিত সময়ে নির্বাচন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক মানুষ কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। তাই মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাত ৯টায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে শুরু হয় বৈঠকটি। বৈঠকে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী দলীয় কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন সহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াত। নির্বাচন কমিশনকে এমন প্রস্তাব দিয়ে দলটির নেতারা জানান, সরকার সিদ্ধান্ত নিলে যে কোনো সময় গণভোট আয়োজনের সক্ষমতা রয়েছে ইসির। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে আম ছালা দুটোই হারানোর শঙ্কা রয়েছে বলে জানান জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও জাতীয় নির্বাচনের সাথেই নাকি আগে এ নিয়ে রাজনীতির মাঠে চলছে বিভক্তি। এমন সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার প্রস্তাব নিয়ে হাজির নির্বাচন কমিশনে। সোমবার জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। সিইসি AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। 2.5 ঘন্টার বৈঠক শেষে দলটির নায়েবে আমির জানান, পিআর পদ্ধতিতে ভোট হলে অনিয়ম হবে না, যার ফলে পিআর এবং ট্রেডিশনাল 2 পদ্ধতিতেই ইসিকে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। বলেন, জাতীয় নির্বাচনের দিনে নয়, গণভোট আলাদা দিনে হতে হবে। নভেম্বরে গণভোট করার অনুরোধ জানানো হয়েছে ইসিকে বলেও জানান নায়েবে আমির। একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি, এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অন্যায্য হয়ে যাবে। কারণ প্রত্যেকের অ্যাটেনশন থাকবে তার প্রত্যেক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। আমরা নভেম্বরে গণভোট করার জন্য
আমরা বলে আসছি, ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে লটারির মাধ্যমে রিটার্নিং অফিসার নিয়োগের আহ্বান জানায় জামায়াতে ইসলাম। লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতি, বর্ণ, ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমনটাই মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় এই কথা বলেন তিনি। জামায়াতের আমির অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগে অনেকে নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা সে প্রতিশ্রুতি রাখে না। উল্টো ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের পকেটে হাত দেয়। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় সমাজ থেকে দুর্নীতি দূর হওয়া না পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন জামায়াতের আমির। ঘর থেকে বের হলেই দুর্নীতি শুরু হয়ে যায়। আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি, সেখানেই চাঁদাবাজি, মানুষ অতিষ্ঠ। এই জেলায় একেবারেই মানুষ এখন হাঁসফাঁস করছে। আমরা এই যন্ত্রণা থেকে দেখতে চাই যে আমাদের জাতি অচিরেই মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। জুলাই হত্যাযজ্ঞের আসামিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলায়তন এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। নির্বাচনে যাওয়ার আগে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলেও জানান সার্জিস। জোটের ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। সভায় জামালপুরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় জাতীয় যুব শক্তি যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল বক্তব্য রাখেন। আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে কার্যকরের পথে না যে তারাও নির্বাচনের কথা বলবেন না। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। দেশের ৬৮.২% নারী এবং ৪৫.৯% পুরুষ সংসদের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশনের জরিপে উঠে এসেছে এসব তথ্য। এদিকে জেনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে উঠে এসেছে জরিপে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুটি জরিপ প্রকাশ করেছেন ইনোভিশন কনসাল্টিং, যেখানে উঠে আসে ভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা। এই নিয়ে আলোচনার জন্য সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। বৈঠকে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা করেন ভোট কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কর্মপদ্ধতি কেমন হবে তা নিয়ে। বৈঠকে শুরুতেই তুলে ধরা হয় দ্বিতীয় জরিপের তথ্য, যেখানে দেখা যায় বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রবিন্দু পিআর পদ্ধতি বুঝেন না দেশের ৬৮% নারী আর পুরুষ ৪৫.৯%। ৬৮.২% নারী রেসপন্ডেন্ট বলেছে তারা আপার হাউস পিআর সম্পর্কে শুনেনি। ৪৫.৯% পুরুষ ভোটার বলেছে তারা শুনেনি। এদিকে নির্বাচন নিয়ে কথার লড়াই থাকলেও পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় প্রতিটি রাজনৈতিক দলই। তবে ভয়ডরহীন নির্বাচনের শঙ্কা সংখ্যালঘুদের মধ্যে। নারীরা মনে করছেন না এখনো যে তার মতামতটা ম্যাটার করে। তবে রাজনৈতিক দলগুলোর জন্য আশা কিংবা দুরাশার খবর হলো ক্রমাগত বাড়ছে সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের সংখ্যা। পার্টি সিম্বল আমরা যে শাপলা চেয়েছি ওটা না দেওয়াটা এখানে ইনসাফ হবে না। আমরা জুলাই পদযাত্রা করেছিলাম সারা বাংলাদেশে, ওই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে শাপলা নিয়ে আসছে। প্যানেলিস্টদের কারো কারো মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যেতে পারে এসব জরিপের হিসেব নিকেশ। আমাদের বাংলাদেশে আপনারা জানবেন যে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।
আর্থিক ও বাণিজ্য খাতের সংস্কারের কারণে আগামীতে বাংলাদেশের সঙ্গে মার্কিনদের ব্যবসার পরিসর বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। সোমবার যুক্তরাষ্ট্রে IMF-এর বার্ষিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি US চেম্বারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতির দৃশ্যমান উদ্যোগ নেওয়ার বিষয়টি জানিয়ে অর্থ উপদেষ্টা আরও জানান, আগামী 3 মাসের মধ্যে অর্থ ও বাণিজ্য খাতের সংস্কার আরও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল বাতাস, এরই মাঝে উৎসব মুখর বিশ্ব ব্যাংক ও IMF সদর দফতর। শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর 6 দিনব্যাপী বার্ষিক সভা। সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক ও IMF সদর দফতর ডেলিগেটসদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। এদিন সভায় যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। পরে মার্কিন চেম্বার অব কমার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নেন তারা। সকাল 9টায় US চেম্বারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী ও ERD সচিব। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের কূটনীতিক ও চেম্বারের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে, বাণিজ্য সহজীকরণ ও ঘাটতি কমাতে মার্কিন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের তথ্য তুলে ধরে বাংলাদেশ। আশ্বস্ত করা হয় সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতায়। আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা সুস্পষ্ট, এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। মার্কিনরা বাংলাদেশের বাণিজ্য পলিসি, রাজস্ব খাত, ইন্স্যুরেন্স সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নীতিমালা ব্যবসা বান্ধব করার পথ চলায় আগামীতে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের পদচারণা বাড়াবে বলে প্রত্যাশা অর্থ উপদেষ্টার। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি সামলে ওঠায় US চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বলেও জানায় প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য ঘাটতি প্রায় $500 বিলিয়ন। আগামীতে এই ঘাটতি কমিয়ে আনতে পারলে মার্কিন প্রেসিডেন্টের যে শুল্ক যুদ্ধ তা থেকে আরেক ধাপ সুবিধা নিতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যা করে স্বামী মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে গেছেন। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। নিহতের 3 মেয়ে মামার আশ্রয়ে আছেন। নিহতের স্বজনরা জানান, পলাতক নজরুল পেশায় ব্যবসায়ী ছিলেন, বর্তমানে কিছু করতেন না। রোববার রাতে 3 মেয়ের ঘুমের পর নিজেও শুতে যান তসলিমা আক্তার। পরদিন ভোরে মেয়েদের আর দেখা হয় না তার। হাতুড়ি দিয়ে খুন করে স্ত্রীর মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখেন অভিযুক্ত স্বামী নজরুল। মেয়েদেরকে ফুপির বাসায় নিয়ে গিয়ে উধাও হয়ে যান তিনি। ভুক্তভোগীর বড় মেয়ে জানায়, রাতে বাসা মেরামতের জন্যই হাতুড়ি এনে রাখা হয়েছিল। পরে সকালে মেয়েদের ফুপির কাছে রেখে এসে ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অভিযুক্ত বাবা। পরবর্তীতে মেয়েরা তাদের মামাকে খবর দিলে কলাবাগান পুলিশের সহযোগিতায় বাসায় এসে দরজা ভেঙে রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মরদেহ। মেয়ের দাবি, প্রায় তার মাকে মারধর করত অভিযুক্ত বাবা। থানায় জিডি করি, তখন পুলিশ সহ আইসা ঘরের রুমের তালা ভেঙে ঢুকি। তারপরে তাদের ঘর চেক করা হয়, ঘরের দেয়ালে ফোটা ফোটা রক্তের দাগ ছিল। আমার মাথায় আঘাত করা হয়, সম্ভবত হাতুড়ি দিয়ে। আমার বাবা সবসময় নেশা করতো, বাহির থেকেও নেশা করে আসতাম, ঘরেও সবসময় নেশা করতো। একটাই চাওয়া যে আমার বাবার যাতে ফাঁসি হোক। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ, CID ও PBI এর দল এসে ঘটনা খতিয়ে দেখে। তদন্ত এরই মধ্যে শুরু হয়ে গেছে দাবি করে কলাবাগান থানার ওসি জানান, দ্রুতই আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা হাজব্যান্ড ওয়াইফের পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড। অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে, আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। পলাতক নজরুলের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনেরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের অলিতে গলিতে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে কেমিক্যাল গোডাউন। আবাসিক এলাকায় দাহ্য পদার্থের গুদাম ও দায়সারা লাইসেন্স প্রক্রিয়ার কারণে এই শিল্পাঞ্চল আজ পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অথচ গুদামগুলো সরিয়ে নিতে শত কোটি টাকা ব্যয় আধুনিক কেমিক্যাল ওয়্যারহাউস নির্মাণ করে দিয়েছে সরকার।
যা এখনও খালি পড়ে আছে। এমন বাস্তবতায় নীতি নির্ধারণী সকল দফতরকে সমন্বিত উদ্যোগের পরামর্শ ফায়ার সার্ভিসের। জুনায়েদ রুবেলের ছবি নিয়ে মেহেদী হাসানের রিপোর্ট। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে আছে ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। একসময়ের জমকালো এই ক্যাপ্রি সিনেমা হল এখন কেমিক্যাল ব্যবসায়ীদের দখলে। নিয়মনীতির তোয়াক্কা না করেই এখানে মজুত করা হয়েছে বিভিন্ন ধরনের বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই চলছে এই কেমিক্যাল আনা নেয়ার কাজ। এগুলো হচ্ছে আপনার পারক্সাইড। এখানে আপনার আছে 7-8 পদের মাল আছে। যে কোনো একটা গ্যাস সিলিন্ডারে ধরেন বা একটা গ্যাস স্টেশনে আগুন ধরলো, তার মানে এই তো সারা বাংলাদেশে গ্যাস বন্ধ করে দেওয়া যাবে না। একটা দুর্ঘটনা হয়তো ঘটছে ওখানে, আর ওদের যে আইটেম তার থেকে টোটালি আলাদা আইটেম। সিনেমা হলে কেমিক্যালের গুদাম, তার পাশেই খাবার হোটেল যেখানে দিন রাত চলছে রান্নাবান্নার কাজ। আবার তার বিপরীত পাশে রয়েছে গ্যাস সিলিন্ডারের কারখানা। স্বাভাবিকভাবেই আন্দাজ করা যায় যদি এখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে পুরো এলাকাটি পরিণত হবে মৃত্যুকূপে। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন বসবাস করছেন শিল্পনগরী গাজীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। কেমিক্যালের গুদাম এই এলাকায় এতটাই জনপ্রিয় যে বসতভিটা ভেঙেও তৈরি করা হচ্ছে এসব গোডাউন। আগে ওই বারেটা আছিল, এটি গতর বাঙ্গা করে এটা করছে। আগুন লাগলে আমরা কই দিয়ে বাইরে পরে এখন কি করবো, এখন কিভাবে থাকে সেভাবে থেকে রিক্সা আল্লাহর উপর সাইরা দিছে। ভিডিও করতে বাধা দেয়া আবাসিক এলাকার এই পুরো ভবনটি কেমিক্যাল মার্কেট। নিয়ম অনুযায়ী দোকানে কি ধরনের কেমিক্যাল রয়েছে তা চার্ট আকারে লিখে রাখতে হবে। অগ্নি দুর্ঘটনা ঘটলে সেই তালিকা দেখেই ব্যবস্থা নেবে ফায়ার সার্ভিস। গেল 22 সেপ্টেম্বর এমনই এক অনিয়মের বলি হয়েছেন 3 ফায়ার কর্মকর্তা সহ 4 জন। চোখের সামনে এত কিছুর পরও এই মার্কেটেই মজুদ ছিল ভয়ঙ্কর দাহ্য পদার্থ সোডিয়াম হাইড্রোসালফাইড। প্রকাশ্যে বেচাকেনা চললেও মার্কেট কমিটির দাবি বিষয়টি জানা নেই কারো। আমরা যদি কেমিক্যাল বিক্রি করি হয়তোবা অগোচরে 2-1টা কেমিক্যাল হয়তোবা যখন লাগে মনে করেন ফ্যাক্টরিতে 1 কেজি হাইড্রোস দাও, হয়তোবা সে একটা ড্রাম রাখলো ওখান থেকে 1 কেজি 1.5 কেজি মেপে দিতে পারে। সোডিয়াম হাইড্রোস যেটা, এই হাইড্রোসটা ইম্পোর্ট করতে সরকার কর্তৃক কোনো লাইসেন্স অনলি ট্রেড লাইসেন্স দিয়ে করা যায় এবং আইএসএ দিয়ে। এ পর্যন্ত আমাদের কাছে কোনো সরকারি দপ্তর থেকে কোনো লোক আসে নাই। গভর্নমেন্ট গোডাউন করছে আমাদের এই কাঁঠাল দিয়েতে, আমাদের বোঝা দিলে আমাদের বাধ্যবাধকতা করলে আমরা অবশ্যই সেখানে যাব। শুধু আবাসিক এলাকায় নয়, দাহ্য পদার্থ মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও। সচেতনতা তো দূরের কথা, নিজেদের বসত ঘরেও কেমিক্যাল রেখে নিশ্চিন্তে ঘুমান টঙ্গীর বাসিন্দারা। রাখছি কিছু বস্তা আছে। আপনাদের কি কেমিক্যালের ব্যবসা? না, আমাদের নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব গুদাম থেকে অগ্নিকাণ্ড গাজীপুরের নিত্যদিনের ঘটনা। এমন বাস্তবতায় নীতি নির্ধারণকারী সকল দপ্তরকে সমন্বয়ের কথা জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। শর্ত বাস্তবায়ন সাপেক্ষে কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা লাইসেন্স দিয়ে থাকি এবং যারা অবৈধভাবে বিভিন্ন কাগজপত্র ছাড়া ব্যবসা করে আসছে এজন্য ফায়ার সার্ভিস দায়ী না। আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নিতে টঙ্গীর কাঁঠালদিয়ায় শত কোটি টাকা ব্যয়ে আধুনিক কেমিক্যাল ওয়্যারহাউস নির্মাণ করেছে সরকার, যেখানে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ সকল সুযোগ সুবিধাই রয়েছে। অথচ 10 মাস পেরিয়ে গেলেও এখানে কেমিক্যাল কারখানা স্থানান্তরের কোনো আগ্রহই দেখায়নি ব্যবসায়ীরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। কাঁচাবাজার থেকে সুপার শপ, জীবন রক্ষাকারী ওষুধের দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচি, কোথাও ভোক্তার কাছে নেই পণ্যের মান যাচাইয়ের সুযোগ। ক্রেতার ভরসা কেবল সরল বিশ্বাস। যদিও গেল 1 বছরে বাধ্যতামূলক মান সনদের আওতায় পণ্যের সংখ্যা 16টি বাড়িয়ে 315টি করেছে বিএসটিআই। জনবল ও বিনিয়োগ ঘাটতির মধ্যেই আরও 10 জেলায় টেস্টিং ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। তবে উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে মান বজায় রাখা হচ্ছে কতটা, সেই প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাপ। MS আরিফিনের রিপোর্ট। উচ্চ মূল্যের বাজারে মাসে একবার গরুর মাংস কেনেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আমিন। ভালো মানের মাংসের খোঁজে তাই রাজধানীর শেওড়াপাড়া থেকে এসেছেন কারওয়ান বাজারে। জানতে চাই সঠিক মান কিংবা পরিমাপের বিষয়ে তিনি নিশ্চিত হলেন কিভাবে। এই মাংসটা ঠিক আছে, এটা হালাল বা এটার মধ্যে কোনো রোগ আক্রান্ত না, আমি কিন্তু দেখার কোনো অবকাশ নেই বা আমার কাছে কোনো স্কেল নাই যে আমি এটা মাপকাঠি ঠিক করব। একই অবস্থা মাছের বাজারেও। প্রমাণ সাপেক্ষে মান বুঝে দরদাম করার সুযোগ নেই ভোক্তার। মাছগুলোতে কোনো আর্টিফিশিয়াল কোনো মেডিসিন বা
কেমিক্যাল ইউজ করা হয় নাই, যদি সে মিথ্যা বলে সে পানিশমেন্ট পাবে, আইনে থাকা হওয়া দরকার। শিশু খাদ্য সহ নিশ্চিত মানসম্পন্ন পণ্যের জন্য সুপার শপে ভরসা রাখেন অনেকেই, তবে মান নিয়ে ক্রেতার সংশয় কাটে না সেখানেও। আমরা কখনো করিনি বাসায় যে ওজনটা মান নিয়ন্ত্রণ করা, এটা অথরিটি এখন কিভাবে বলবো, যে যাচাই করার সুযোগ পাচ্ছি না, ইনাদের যেটা ইনশিওর করে দিচ্ছে তার উপরই আমরা ভরসা করতেছি। ভরসা নেই সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিতেও। দিন এনে দিন খাওয়া মানুষগুলোও জানেন না ভর্তুকি মূল্যে কেনা খাবারের মান ও পরিমাপ সঠিক আছে কিনা। এইগুলা মাঝে মধ্যে ভালো পড়ে আর মাঝে মধ্যে খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। কম আর বেশি এটা আমি যাচাই করি না, আল্লাহ রেখে যা দিছে। জীবন রক্ষাকারী ওষুধ নিয়েও শঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি কিংবা দামের স্পষ্ট ধারণা ছাড়াই দিন পার করতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কিভাবে কি মান আছে এটা তো আর আমরা ওভাবে বুঝবো না, আর যাচাই করা আমাদের পক্ষে সম্ভব না। সরল বিশ্বাস ছাড়া আমাদের উপায় নেই, আমরা যাই ওই সরল বিশ্বাসের উপরে ওষুধ কিনে নিয়ে আসি। এমন যখন ভোক্তার অবস্থা, তখন বিএসটিআই জানাচ্ছে বর্তমানে দেশে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত আছে ৩১৫টি পণ্য। গত বছর ছিল ২৯৯টি, অর্থাৎ ভোক্তার সুরক্ষায় এক বছরে নতুন করে মান সনদের আওতায় আনা হয়েছে ১৬টি পণ্য। চাইলেই ৪৫৭৪টি পণ্যের মান সনদ দেওয়া সম্ভব। বাধ্যতামূলকভাবে আমাদের ল্যাবে টেস্ট করিয়ে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, পণ্যের মান নিশ্চিতে ঢাকার বাইরে ২২ জেলায় টেস্টিং ল্যাব স্থাপন করা হয়েছে। বাড়ানোর পরিকল্পনা রয়েছে আরও ১০ জেলায়। যে কোনো একটি পণ্যের টেস্ট করতে যান, ইচ্ছা করলেই আপনি পারবেন না, কারণ এর জন্য একটা আলাদা ল্যাবরেটরি অ্যাপ্রুভ করতে হয়, এর জন্য বিনিয়োগের প্রয়োজন হয়, আপনার নতুন নতুন মেশিনপত্র আনতে হয়, অত্যন্ত কস্টলি মেশিন এক একটা। বাংলাদেশের টেস্টিং ক্যাপাসিটি আমরা ডেভেলপ করেছি, এর জন্য আমরা ল্যাব স্থাপন করেছি, অবকাঠামো নির্মাণ করেছি, এবং আরও 10টি আঞ্চলিক অফিসে আমাদের এই ব্যক্তিটা বাড়বে, সেই কার্যক্রম চলছে। বিএসটিআই থেকে মান ঠিক করে দিলেও উৎপাদনের সময় তা অনুসরণ হয় না বলে দাবি ক্যাবের। ভোক্তা যেন প্রতারিত না হন, তাই নজরদারি বাড়ানোর তাগিদ সংগঠনটির। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাজারে পণ্য আমি পাচ্ছি কিনা এটা দেখার জন্য তো সরকার এজেন্সি আছে, শুধু জরিমানা করলে হবে না। তারা যেটা বলে যে সচেতনতার জন্য আমরা করছি না, আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা শাস্তির ব্যবস্থা করতে হবে। পণ্যের মান নিশ্চিতে ক্রেতাদের বেশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উচ্চমূল্যের বাজারে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকাই যখন কঠিন, তখন পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলবে কে? আর নিয়ন্ত্রক সংস্থাই বা কবে দেবে গুণগত মানসম্মত পণ্যের নিশ্চয়তা? বিশ্ব মান দিবসকে সামনে রেখে তারই উত্তর খুঁজে ফিরছেন সাধারণ মানুষ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ী সংগঠনগুলোর তীব্র আপত্তি সত্ত্বেও আজ মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন শুল্ক নিয়ে বন্দর এবং ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। জেটি শেড এবং টার্মিনাল নির্মাণের খরচ তুলে আনতে ৩৯ বছর পর ৪১% হারে শুল্ক বাড়ানো হচ্ছে বলে দাবি বন্দরের। আর কোনো রকম আলোচনা ছাড়াই ট্যারিফ কার্যকরে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ তুলে তা স্থগিতের দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। অবশেষে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সমালোচিত চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ। প্রজ্ঞাপন অনুযায়ী 15 সেপ্টেম্বর কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের সমালোচনার মুখে ট্যারিফ কার্যকর 1 মাসের জন্য স্থগিত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সোমবার রাত 12টা থেকে ট্যারিফ কার্যকরের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সর্বশেষ 1986 সালে ট্যারিফ বাড়িয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 39 বছর পর 38 থেকে 41% হারে ট্যারিফ বাড়ানো হচ্ছে। আর এই বাড়তি ট্যারিফ নিয়ে যত আপত্তি বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে কার্যকর হতে যাওয়া নতুন ট্যারিফ সিস্টেমে পাইলটিং চার্জ $800 এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ $615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাড়ছে কন্টেনার উঠানামার চার্জও। 1986 সালে সবশেষ ট্যারিফ কার্যকর হওয়ার সময় ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য ছিল মাত্র 30 টাকা, আর বর্তমানে ডলার মূল্য 122 টাকা। শুধুমাত্র ডলারের দর বেড়ে যাওয়ায় আমদানি খরচ 4 গুণ বেড়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। আমদানিতে একবার, আবার রপ্তানি করতে হবে, র মেটেরিয়ালস একবার আসবে, ফিনিশ প্রোডাক্ট দুইবার দিতে হবে এক্সপোর্টার। আরেকটা হলো কি ভোগ্য পণ্য হতে প্রত্যেকটাতে ট্যারিফে কিন্তু একটা প্রতিচ্ছায়া পড়বে।
পণ্য নিয়ে আসা জাহাজ বন্দরের জেটিতে ভিড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য উঠানামার মাধ্যমে প্রতি বছরের রেকর্ড পরিমাণ আয় করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 5,227 কোটি টাকা মোট আয়ের মধ্যে নিট আয় ছিল 2,912 কোটি টাকা। তারপরও অবকাঠামোগত উন্নয়ন খরচ মেটাতে বাড়ানো হচ্ছে ট্যারিফ। আগে প্রতি কেজি আমদানি পণ্য থেকে বন্দর 32 পয়সা আদায় করলো, এখন তা বাড়িয়ে 44 পয়সা করা হয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে মাত্র 12 পয়সা বাড়ানো হয়েছে বলে দাবি বন্দর সচিবের। এই বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে কোনো রকম প্রভাব পড়বে না। এটা আমরা একটা পার্টিকুলারলি একটা হিসাব করে দেখেছি, প্রতি কেজি আমদানিতে মাত্র 12 পয়সা করে বৃদ্ধি হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দর প্রতি বছরে নানাভাবে হাজার কোটি টাকা আদায় করলেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারছে না। বিশেষ করে গার্মেন্টস শিল্পের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বন্দরের সঙ্গে সেবার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর অনেকটা পিছিয়ে রয়েছে বলে দাবি তাদের। অবশ্য বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে এক ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দর এখন 68তম স্থানে রয়েছে। সিঙ্গাপুর, ভিয়েতনাম আর কম্বোডিয়া, India, Malaysia, আমাদের বাংলাদেশ port is higher than that. So something is not right. বাড়তি জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। এখন থেকে 12 ঘন্টা অতিরিক্ত অবস্থানের জন্য 100%, 24 ঘন্টার জন্য 300%, 36 ঘন্টার জন্য 400% এবং 36 ঘন্টার বেশি হলে অতিরিক্ত চার্জ 900% নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে 24 ঘন্টার আগেই পণ্য খালাস করে বন্দর ত্যাগের সুযোগ পাচ্ছে পণ্যবাহী জাহাজগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে 29টি সরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ করেন সাধারণ মানুষ। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত 74টি অভিযোগের শুনানি করা হয়। এ সময় কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয় এবং কিছু অভিযোগ দুদক সরাসরি অনুসন্ধান করবে। এ সময় দুদক কমিশনার বলেন, সবাই সততার সঙ্গে দায়িত্ব পালন করলেই দুর্নীতি কমবে। হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার রাতে খোয়াই বাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে বড় ভাই রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাইয়ের প্রাণ গেল। সোমবার রাত 9টার দিকে হবিগঞ্জের যশের আবদার গরুবাজার খোয়াই বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মনিরের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান মাদকাসক্ত বড় ভাই রনি মিয়া। এক পর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মনিরকে। আমার ডাক্তার আম্মা গো, আমার সাইরা লাইছে 12, আমি 12 দেখি এরা আর কুবাইছ না কইতে কইতে ওই এখান থেকে ওই গুরুস্থানা থেকে দৌড়িয়া। পারিবারিক সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে প্রথমে তারা আতাতে করছে, পরে বাড়ির সামনে গিয়া কুবাকুবি হয়েছে। পুলিশ জানায় অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি তদন্ত চলছে। আপন বড় ভাই ছোট ভাইকে, ওর সাথে রাজন নামে একটা ছেলে ছিল পাশের বাড়ির, এই দুজনে মিলে এই ছেলেটা এই যে মনিরকে খুন করে। নিহত মনির হোসেন পেশায় কসাই ছিলেন। বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। সময় সংবাদ, হবিগঞ্জ। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 10:30টায় বরিশাল শহরের সদর রুট এলাকায় নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, জাতীয় সেবা 999-এ খবর পেয়ে বাসায় ঢুকে খাটের বালিশে শোয়া অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরবর্তীতে পুলিশ মরদেহের শরীরের একাংশে রক্ত জমাট দেখতে পান। কেকার মেয়ে জানিয়েছেন, বিকেল থেকে তার মায়ের সাড়া শব্দ না পেয়ে রাতে রুমের দরজা খুলতে গিয়ে দেখতে পান তার মা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছেন। তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তার হার্টে রিং পরানো হয়েছিল। জুলাই আগস্টের 3টি মামলার আসামি ছিলেন শারমিন চৌধুরী কেকা। বন্ধুকে মাঝপথে নামিয়ে দিয়ে চলন্ত বাসে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ থেকে বগুড়ায় যাওয়ার পথে
আরকে ট্রাভেলসের বাসে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। সহকারীকে ধরতে চলছে অভিযান। অন্যদিকে টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুর সঙ্গে বাসে করে বেড়াতে যাওয়ার সময় চলন্ত বাসে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও সহকারীর বিরুদ্ধে। সোমবার সকাল 10টার দিকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে আরকে ট্রাভেলসের বাসে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বন্ধু। বগুড়া শহরে ঢোকার আগে অন্য যাত্রীরা নেমে গেলে বাস চালক সাকিব হাসান ও হেলপার ভয় দেখিয়ে ভুক্তভোগীর বন্ধুকে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। আঙ্কেল, আমি এখানে মেলা বেড়াইতে আসছিলাম, আমাকে আমার বয়ফ্রেন্ডকে নামে দিয়ে আমার এই হেল্পার ড্রাইভার আমাকে জোর জবরদস্তি করছে। তখন তো মনে করেন আমার এত রাগ উঠে গেছে, আমি আসে তো ওই ছেলেকে একটা বাড়ি মারছি। আমাকে তো ওই ছেলেকে মারতেই যায়নি, ওই ছেলে উচিত ছিল গিরে মিরে ফাটে ফেলা দেওয়া। বিকেলে চালক সাকিব ভুক্তভোগীকে নিয়ে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে আশপাশের পরিবহন শ্রমিকরা টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে আরকে পরিবহনের কাউন্টারের কর্মীরা ভুক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে আরেকটি বাসে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। ঘটনা জেনে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালক সাকিবকে আটক করেছে পুলিশ। হেলপারকে ধরতে চলছে অভিযান। বগুড়ার যে এখানে ঘটনা হয়েছে সেই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রেক্ষিতে আমরা ওদেরকে বগুড়া জেলা পুলিশের কাছে হ্যান্ডওভার করব। এদিকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় টাঙ্গাইলের কালিহাতী থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, ভুক্তভোগী বাক শ্রবণ প্রতিবন্ধীকে অভিযুক্ত ইসমাইল প্রায়ই ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করত। অভিযুক্ত কর্তৃক ভিকটিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। এই কারণে ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন। কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিকটিম ইশারা ও লেখনির মাধ্যমে ধৃত ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে। অভিযুক্ত ইসমাইলকে ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। মোংলায় এক দম্পতিকে পিটিয়ে আহত করেছে দুই সন্ত্রাসী। এ সময় তাদের গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পূর্বশত্রুতার জেরে এ হামলা বলে দাবি স্বজনদের। সোমবার সকালে পিঠাখালী এলাকা থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোংলা ইপিজেড যাচ্ছিলেন মহিদুল শেখ। পৌর শহরের কবরস্থান রোড এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে বনিয়ামিন ও মাহমুদ নামে দুই সন্ত্রাসী। কিছু বোঝার আগেই লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে মাহিদুলকে। এ সময় স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে স্থানীয়রা ছুটে গিয়ে দুই সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে মহিদুল ও তার স্ত্রীকে উদ্ধার করে মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মহিদুলের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে পাঠানো হয়। মোটরসাইকেল থামাই ওর গাড়ির উপরে মোটামুটি বাটাম ছিল, বাটাম দিয়ে 10টা 12টা বাড়ি। আমি দেখলাম যে খারাপ লাগতেছে, মারি ফেলাম। পরে আমি যাইয়া ঠেকান ধরছি, আমারও ছিটকে মারি ফেলাইছি। তো এলাকার লোকজন ছিল, এই মোটামুটি ধরিয়া ওরা হাসপাতালে পাঠাই দিলাম আর এদেরকে এইখানে রাখলাম। যেহেতু রোগীটা অজ্ঞান এবং আমরা হেড ইঞ্জুরির লক্ষণ পেয়েছি, এই জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে। দুজনকে আটকিয়ে রেখেছে, আমরা তাদেরকে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে এখন থানায় নিয়ে যাচ্ছি। থানায় নিয়ে যাওয়ার পরে এখন আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় ওসি স্যার এবং ঊর্ধ্বতন স্যারেরা সেই পরামর্শে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়। ইলিশের প্রজনন মৌসুমে বাংলাদেশি জেলেদের ত্যাগ অনেকটাই বিফলে যাচ্ছে ভারতীয় জেলেদের জন্য। সমুদ্র উপকূলের অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় 22 দিন মাছ ধরছেন না বাংলাদেশি জেলেরা। তবে থেমে নেই ভারতীয়রা। শুধু নিজেদের জলসীমা নয়, বাংলাদেশি জলসীমায়ও ঢুকে পড়ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, দুদেশের সমুদ্র ও উপকূলে মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে আরও কয়েক গুণ। উপকূলের প্রতিনিধিদের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। দেশের জলসীমায় শত শত ভারতীয় মাছ ধরা ট্রলার। প্রজনন মৌসুমের আগে বাংলাদেশি জেলেদের উপস্থিতিতেই এভাবে ঢুকে পড়ে ভারতীয়রা। বাংলাদেশি জেলেদের হটিয়ে হরহামেশাই মাছ ধরে নিয়ে যায় তারা। মাইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে এখন সাগরে যাচ্ছেন না বাংলাদেশি জেলেরা। তাদের অনুপস্থিতিতে এখন অবাধেই মাছ ধরছেন ভারতীয় জেলেরা। ভারতীয়রা এখন মাছ ধরে লয়ে যাইতেছে। এখন যদি সরকার এটা না বন্ধ করে
তাহলে তো অসুবিধা। ভারতে কিন্তু অবরোধ নাই, এখন বাংলাদেশের ভিতরে ঢুকে কিন্তু ভারত আলারা মাছ নিয়ে যায়। সমুদ্র ও উপকূলে চলছে দুই নীতি। ডিম ছাড়তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মাইলিশ বিচরণ করছে বাংলাদেশ ও ভারতের উপকূলে। তবে বাংলাদেশের জেলেরা মাইলিশ না ধরলেও অবাধে শিকার করছে ভারতীয়রা। এতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছ না ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করা বাংলাদেশি জেলেদের ত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় ট্রলার বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যাইতেছে, আমাদের নৌটহল নাই। আমরা সব কিনে উঠতে গেছি, ভারতবাসী তো মাছ ধরে লই যাবে, আমরা তো আলাপ পাবো না। ইলিশ গবেষকরা বলছেন দুদেশের উপকূলেই বিচরণ করে মা ইলিশ, তাই শুধু একটি অংশে নয়, দুদেশের সমুদ্র ও উপকূলেই মা ইলিশ রক্ষা করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এখন এক অঞ্চলের জেলেরা হয়তো যে সময় ধরছে আরেক অঞ্চল নিরাপত্তা দিচ্ছে, কিন্তু তাহলে তো পুরো নিরাপত্তা পাচ্ছে না। তার কারণ পানির নিচে মাছ ইলিশ তারা তো আর ভৌগোলিক সীমারেখা জানে না। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় প্রজনন মৌসুমে একই সঙ্গে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়ার আশ্বাস তার। বাংলাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য উদ্যোগ হয় 22 দিনে, তাই ইন্ডিয়াতে সেটা হয় না, বা যদি হয়েও থাকে তাহলে যেন একসাথে হয়, এটি উদ্যোগ। আমরা ভবিষ্যতে এটা আমরা চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমাদের উদ্যোগ নেই। আর নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় টহল বাড়ানোর আশ্বাস কোস্টগার্ডের। বিদেশি ফিশিং ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে ইলিশ আহরণ করতে না পারে সেই বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রজনন মৌসুমে শুধু বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করায় 20 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। দুদেশের যৌথ পদক্ষেপ যা আরও বাড়াতে পারে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিয়া তাসনিম। ধন্যবাদ মিসবা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। চাঁদপুর ও বরিশালে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে 72 জেলেকে আটক করা হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা ও মেঘনার বেশ কিছু এলাকায় অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় জব্দ করা হয় 1.5 কোটি মিটার জাল, 15টি মাছ ধরার নৌকা এবং 100 কেজি ইলিশ। পরে আটককৃত জেলেদের জেল হাজতে পাঠানো হয় এবং জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ইলিশ মাছ এতিমখানায় বিতরণ এবং মাছ ধরার নৌকা হেফাজতে নেওয়া হয়। এদিকে বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে 112 কেজি ইলিশ, 22 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের জরিমানা করা হয় 1,95,000 টাকা। মামলা সংক্রান্ত জটিলতায় রংপুরের বিভিন্ন থানায় পড়ে আছে অসংখ্য অবৈধ যানবাহন, যেগুলোর বেশিরভাগ মাদক বিরোধী অভিযানে আটক। এছাড়া রয়েছে কাগজবিহীন গাড়িও। দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে এসব বাহন মরিচা পড়ে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যদিও পুলিশ বিভাগ বলছে মামলা নিষ্পত্তির মাধ্যমে দ্রুত এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। এভাবেই বছরের পর বছর পেরিয়ে গেলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে যানবাহনগুলো। আর এতে করেই সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশা কি নেই? প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। রংপুর সদরের কোতোয়ালি থানা, পশুরাম থানা ও আদালত প্রাঙ্গণে জব্দ করা যানবাহনগুলো পড়ে আছে বছরের পর বছর। মাদকসহ বিভিন্ন অপরাধে মামলার আলামত হিসেবে এসব যান জব্দ করা হয়। এছাড়া চোরাই ও কাগজপত্রবিহীন যানবাহনও রয়েছে। জব্দ হওয়ার পর এসব যানের মালিকরা আইনি জটিলতায় আর ছাড়িয়ে নিতে পারেননি। পুলিশ বলছে এসব মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সম্পদগুলো রয়েছে এগুলো যাতে নষ্ট না হয় এ ব্যাপারে আমরা বিজ্ঞ আদালতের সাথে যোগাযোগ রাখছি এবং দ্রুত যাতে নিষ্পত্তি হয় সেজন্য আমরা তাগিদ দিচ্ছি। তবে আইনজীবীরা বলছেন দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া জরুরি। যতক্ষণ পর্যন্ত এই মামলাটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এগুলো ওই অবস্থায় এখানে জমা থাকবে। এগুলো তো ডিসপোজাল করতে পারবেন না, নিলামেও দিতে পারবেন না বা কোনো মালিককে ফেরতও দিতে পারবেন না। মানে একমাত্র পথ হলো মোকদ্দমাগুলো কুইক ডিসপোজাল করা। রংপুর মেট্রোপলিটনের 6টি থানা ও আদালত প্রাঙ্গণ মিলে জব্দ করা যানবাহনের সংখ্যা প্রায় 600। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।
দিন দিন যানবাহন বাড়লেও দীর্ঘদিনেও টার্মিনাল নির্মাণ করা হয়নি নীলফামারীর জলঢাকা উপজেলা সদরে। সরকারি সম্পত্তির একটি নির্দিষ্ট জায়গায় বাস, মাইক্রোবাস, পিকআপ ভ্যান অস্থায়ীভাবে পাশাপাশি অবস্থান করলেও আজও গড়ে ওঠেনি স্থায়ী টার্মিনাল। এতে জায়গার অভাবে রাস্তায় দাঁড়িয়ে ভোগান্তির মধ্যেই যাত্রীদের ওঠানামা করানো হয়। তবে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলেই টার্মিনাল নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। শহরের প্রধান সড়ক ও পার্শ্ববর্তী সরকারি পরিত্যক্ত জায়গায় পার্কিং করে রাখা হয়েছে বাস, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান। টার্মিনাল না থাকলেও দীর্ঘ সময় থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার সদরে প্রায় 1 একর জমির উপর মোটর মালিক সমিতির তত্ত্বাবধানে অস্থায়ীভাবে দূরপাল্লার ও লোকাল বাস ও মিনি বাস দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। তবে সেখানে যাত্রীদের কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ যাত্রী সহ যানবাহন সংশ্লিষ্টরা। দাঁড়ানোর কোনো অবস্থা নাই, যানজট লাগিয়ে থাকে। সালা নামাই দিল আমাকে ওখান থেকে আবার ওইদিকে যাওয়া লাগছে। যাত্রী শ্রেণীর জন্য, যাত্রী শ্রেণী থাকলে এটা হইতো না। আমরা যে গাড়ি রাখবো, পার্কিং রাখবো, গাড়ি থাকার জায়গা নেই। সরকারের কাছে আমাদের আবেদন যাতে দ্রুত টার্মিনালটাকে উন্নয়ন করে, বাস টার্মিনাল হিসেবে ঘোষণা করে সেই ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে যাত্রী হয়রানি কিছুটা হলেও লাঘব হয় এবং আমরা যেটা যাত্রী সেবা বলি সেই সেবাটা দেওয়া সম্ভব বলে আমি মনে করি। পৌর কর্তৃপক্ষ বলছে এতদিন বরাদ্দের অভাবে যানবাহনের জন্য কোনো টার্মিনাল নির্মাণ করা হয়নি। বরাদ্দ হলেই নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি ভবিষ্যতে কোনো ধরনের প্রকল্প আসে, আমরা যদি জমি অধিগ্রহণ করতে পারি, তাহলে হয়তো এখানে সুন্দর একটা আধুনিক মানের একটা টার্মিনাল করতে পারবো। আমাদের পৌরসভা থেকে স্থায়ী কোনো স্ট্রাকচার নেই, জায়গাটা আসলে খাস জমি। যাত্রী ছাউনির কথা বললেন, এটা পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদ থেকে আমাদের সামনে পরিকল্পনা আছে যে এখানে একটা স্থায়ী যাত্রী ছাউনি করে দেওয়ার। জলঢাকা থেকে ডিমলা, ডালিয়া, রংপুর রুটে প্রতিদিন 5000 মানুষ যাতায়াত করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। 8 বছরেও সংস্কার করা হয়নি কুড়িগ্রামের অলিপুরের একই সড়কের ক্ষতিগ্রস্ত 2টি সেতু। এলাকাবাসীর অভিযোগ, দফায় দফায় সংশ্লিষ্ট বিভাগগুলো পরিদর্শন ও আশ্বস্ত করলেও এখনও কোনো সমাধান মেলেনি। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। তবে শিগগিরই নতুন সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রকৌশল বিভাগের। বাদশা সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। সেতু ভেঙে পড়ে আছে পানিতে, পাশেই দড়ি টানা ভেলাই করে পার হচ্ছেন বাসিন্দারা। 2013 সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তবুকপুর ইউনিয়নের রসুলপুর চুনিয়ারপাড় পর্যন্ত 2টি সেতু সহ 8 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে এলজিইডি। 2017 সালের বন্যায় রসুলপুরের চুনিয়ারপাড় খালের সেতুটি এক পাশ ভেঙে পানিতে তলিয়ে যায়। একই সড়কের তবুকপুর বড়ুয়া খালের সেতুটিতে ফাটল ধরে দেবে যায়। এরপর থেকে বড়ুয়া খালের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দফায় দফায় সংশ্লিষ্ট বিভাগগুলো পরিদর্শন ও আশ্বস্ত করলেও এখনো কোনো সমাধান মেলেনি। বাচ্চা কোচ্চা স্কুল যায় বা মানুষও চলাফিরে করা অসুবিধে। আমাকে টাইম চলা না, 2 জন কোমর ভাঙছে, কারো হাত ভাঙছে। 20-25 বার লোক আসছিল, এইখানে কোনো কাজ হয়নি। সরকারের কাছে একটাই আবেদন, উনি যেন আমাদের ব্রিজটার দেখে বা ব্রিজটার অতি শীঘ্রই কাজটা করে দেয়। তবে শীঘ্রই নতুন সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রকৌশল বিভাগের। ধাপে ধাপে আমাদের প্রক্রিয়াধীন রয়েছে এবং আশা করি হচ্ছে যে এটা খুব দ্রুত আমাদের অতি সত্বর আমরা অনুমোদন পাবো এবং অনুমোদন পেলে আমরা বাস্তবায়নে চলে যাব। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে 2টি সেতুর প্রতিটির দৈর্ঘ্য 36 ফুট। তবে নতুন সেতুর পরিকল্পনায় বড়ুয়া খালের সেতু হবে 80 ফুট ও চুনিয়ারপাড় খালের সেতু হবে 160 ফুট। সময় সংবাদ, কুড়িগ্রাম। নোয়াখালীতে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। সোমবার রাত 9:15টার দিকে লক্ষ্মীপুরের কেন্দুরবাগ মিম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিচ্ছিল ফিলিং স্টেশনে। এ সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে 3 জন অটোরিকশা চালক সহ 4 জন আহত হন। ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে জব্দ হয়েছে মিথ্যা ঘোষণায় আমদানি করা প্রায় 5 কোটি টাকার ভারতীয় পোশাক। রোববার সন্ধ্যায় স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে 2টি ট্রাক খালাসের সময় পণ্যগুলো জব্দ করা হয়। কাস্টমস জানায় 60 টন ভারতীয় সরিষার খৈল আমদানির জন্য এলসি করে চাঁপাইনবাবগঞ্জের মেসার্স হোসেন এন্টারপ্রাইজ। সরিষার খৈল ঘোষণা দিয়ে বন্দরে প্রবেশ করে 2টি ভারতীয় ট্রাক। সন্দেহ হলে একটি ট্রাকে তল্লাশি চালায় বিজিবি, অপর ট্রাকে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা। 2টি ট্রাকে থাকা বস্তা থেকে জব্দ করা হয় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কাস্টমস ও বিজিবি। অনিয়ম আর দুর্ভোগে জর্জরিত গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী হাঁস মুরগি ও কবুতরের তুলসীঘাট হাট। শুধু বিক্রেতার কাছ থেকে হাসিল আদায়ের নিয়ম থাকলেও ক্রেতার কাছ থেকেও আদায় করছেন ইজারাদাররা। এর সঙ্গে যুক্ত হয়েছে হাটের সরকারি জমি দখল আর অবৈধ দোকান নির্মাণ, যা ভোগান্তি বাড়িয়েছে ক্রেতা বিক্রেতার। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী তুলসীঘাট হাট হাটবার সহ সপ্তাহের প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগমে বেচাকেনা হয় হাঁস মুরগি ও কবুতর। নিয়ম অনুযায়ী বিক্রেতাদের কাছ থেকে হাসিল নেয়ার কথা থাকলেও ইজারাদার উল্টো ক্রেতাদের কাছ থেকেও তা আদায় করছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। শুধু হাসিল আদায় নয়, হাটের সরকারি জায়গা ও শেড দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানঘর ও স্থাপনা। পর্যাপ্ত জায়গা না থাকায় হাঁস মুরগি কবুতর সহ নিত্যপণ্য বিক্রি হচ্ছে রাস্তার দুপাশে। যখন কেউ বিক্রি করে সেখানেও নিবে, নিয়ে যখন পাইকারি মনে করেন ওখান থেকে বিক্রি করে আবার নিয়ে যাবে, সেক্ষেত্রেও নিবে। দুই তরফ থেকে টাকা হচ্ছে, এক তরফ থেকে নেই, না দেয় তাহলে কাজ করবে, নাহলে মুরগি খেয়ে যা। অনিয়ম দূর করতে না পারলে আরো সংকটে পড়বে ঐতিহ্যবাহী এই হাটটি। ধরনের জায়গা থেকে বিভিন্ন তরি তরকারি নিয়ে আসতো এখানে, তো এখন তারাও কিন্তু আসে না। জেলাতে বসে ব্যবসা বাণিজ্য করতো মানুষ, তো সেগুলো চায়ের দোকান করছে, বিভিন্ন প্রকার হয়তো হাঁস মুরগির দোকান করছে, বিভিন্ন দোকান করছে। এই জায়গাগুলো যদি না থাকে তখন মনে করেন এই জায়গাগুলো থেকে বিভিন্ন ব্যবসা সুন্দরভাবে করতে পারতো। হাসিল তোলার দায়িত্বরতরা দু একটি অনিয়ম করতে পারে বলে স্বীকার করলেও অভিযোগের বিষয়টি সঠিক নয় দাবি হাট ইজারাদারের প্রতিনিধির। ইজারাদার এক পক্ষের টাকা নেই, হয়তো একটা অনিয়ম হইতে পারে, সেটা তো আমরা জানি না। অতিরিক্ত হাসিল আদায় বন্ধ সহ সরকারি জায়গা দখলমুক্ত করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাসিল নেওয়ার বিষয়ে অভিযোগটা এখনই শুনলাম এবং আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আর এছাড়া যে হাট বাজারের জায়গার বিষয়টা বললেন, খাস জমিটা তো হাটের যেটুকু আছে সেটা আমরা ভালোভাবে যাচাই বাছাই করে দেখব। ইতিমধ্যে আমি সহকারী কমিশনার ভূমি গাইবান্ধা সদরকে বলেছি, কোনো অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। হাটটি চলতি বাংলা বছরে 13,96,500 টাকায় এক বছরের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কিট না থাকায় 7 মাস ধরে গাইবান্ধা সদর হাসপাতালে হচ্ছে না ডোপ টেস্ট। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে মেডিকেল সনদ প্রত্যাশীরা। বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্য জেলায়। অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়ের সঙ্গে বাড়ছে ভোগান্তি। নতুন কিট কেনার দরপত্র প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় এই পরিস্থিতি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানিয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। সরকারি হাসপাতালে নেই ডোপ টেস্টের কিট, তাই বন্ধ পরীক্ষা। সনদ প্রত্যাশীরা ফিরে যাচ্ছেন খালি হাতেই। 7 মাস ধরে গাইবান্ধা জেলা হাসপাতালের এ চিত্র। ড্রাইভিং লাইসেন্স, চাকরির আবেদন ও নিয়োগ প্রত্যাশীদের প্রয়োজন হয় ডোপ টেস্টের রিপোর্ট। তাই নিজ এলাকায় এই টেস্ট না হওয়ায় যেতে হচ্ছে পার্শ্ববর্তী জেলায়। ভোগান্তির সঙ্গে বাড়ছে খরচ। গাইবান্ধা মনে হয় 400-500 টাকা হলে মনে হয় সবকিছু হচ্ছে, এমন একটা মনে হয়, কিন্তু ওখানে 1700-1800 কেউ 5000 টাকা বসে দেখতেছে। এখানে বলতেছে কিট নাই, আমাদের ব্যবস্থা নাই, অনেক দেরি হবে, যার কারণে আমরা অনেক হয়রানি হচ্ছি।
রোডঘাটে 7 জনে মামলা দিচ্ছে, আপনার লাইসেন্স হচ্ছে না এই যে ড্রপ টেস্টের কারণে। গাইবান্ধার মধ্যে একটা জেলার মধ্যে ড্রপ টেস্টের 4 মাস থেকে কোনো কিট নাই। তো আমরা যদি এখন অন্য জেলাতে কিট বা ড্রপ টেস্ট করতে যাই তো সেক্ষেত্রে আমরা একটা ভোগান্তির মধ্যে পড়ি। জেলায় ড্রপ টেস্ট বন্ধ থাকায় বিপাকে বিআরটিএও। নতুন লাইসেন্স বা নবায়নে সৃষ্টি হচ্ছে জটিলতা। কর্তৃপক্ষ জানি তাড়াতাড়ি এই ব্যবস্থা গ্রহণ করে এই আশায় রাখি। সিভিল সার্জন মহোদয়কে বলেছিলাম, তারা বলেছেন তাদের একটা দরপত্র আহ্বান করতে হয়, নাকি একটা প্রক্রিয়া যেতে হয় ড্রপ টেস্টে কিট আনার জন্য, যার কারণে এটা নাকি একটু লেন্দি হবে, আরও 2 মাস। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ড্রপ টেস্টের কিট সরবরাহ বন্ধ থাকায় সেবা দেওয়া যাচ্ছে না। নতুন করে কিট কেনার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। সংকট চলছে, সেটা কিভাবে কাটানো যায় সে বিষয়ে আমাদের উদ্যোগ এবং চেষ্টা অব্যাহত রয়েছে। গত অর্থ বছরে আমরা কিছু সমস্যা পার করেছি, সেগুলো এই বর্তমান অর্থ বছরে যাতে দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ চলমান। আগে প্রতি মাসে গাইবান্ধা জেলা হাসপাতালে 5 শতাধিক ড্রপ টেস্ট হতো। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জে 300 শয্যা হাসপাতালে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। গ্রেফতার করা হয় দালাল চক্রের 15 সদস্য। সোমবার দুপুরে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব ও জেলা প্রশাসন। জানায় দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের নানাভাবে হয়রানি করে অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্র, এমন তথ্যে শুরু হয় অভিযান। হাসপাতালে বিভিন্ন স্থান থেকে 15 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার 8 নারীর 3 দিন করে এবং বাকি 7 জনের 7 দিন করে কারাদণ্ডের আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের প্রতি অগাধ ভালোবাসা এবং মায়ার জালে 3 যুগ কাটিয়ে দিলেন। বেতন নেই, রয়েছে সামান্য ভাতা, কখনো আবার সেটাও ভাগ্যে জোটে না। গল্পটা দিনাজপুর বধির ইনস্টিটিউটের। রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা, সবকিছু আছে, নেই শুধু শিক্ষকদের বেতন। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 1990 সালে দান করা 36% জমির ওপর দিনাজপুর বধির ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। 2005 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে 5 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। পরের বছর 2006 সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গল্পটা দিনাজপুর বধির ইনস্টিটিউটের। সবকিছুই আছে, নেই শুধু শিক্ষকদের বেতন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষকরা বিনা বেতনে শিক্ষা দিচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের। সরকারি এমপিও ভুক্তির আশায় বছরের পর বছর বুক বেঁধে কাজ করে যাচ্ছেন শিক্ষকরা। কারো 35, কারো 25 বছর পেরিয়ে গেলেও বেতনের মুখ দেখেননি কেউ। বেতন পাই না, তারপরে যে গরিব বাচ্চা, যত প্রতিবন্ধী বাচ্চারা আছে, আমি এখানে বিনা স্বার্থে আমি নিয়ে আসি। অনেক বাচ্চা এত সুন্দর লেখা পড়া বুঝে ওরা চাকরি করেও খাইতে পারবে যদি সরকার একবার একটু নজর দিয়ে আমাদের এই স্কুলটার দিকে তাকায়। আমরা চাচ্ছি যে আমাদের বেতন ভাতাটা হোক, এমন একটা অ্যামাউন্ট আসুক যেন আমরা ওই ভাতাটা দিয়েও যেন চলতে পারি। সরকারি বেতন তো এখনো পাই নাই, তো যেটুকু ভাতা পাই তাও মাসে মাসে পাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা চালুর দাবি জানান প্রধান শিক্ষক। প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায়, সেখান থেকে যদি আমাদের বেতন ভাতাগুলো হয় তাহলে আমরা প্রতিষ্ঠানটা আরও ভালো মতো চালাতে পারবো। বধির ইনস্টিটিউটের বেহাল অবস্থার কথা স্বীকার করে সমাজসেবা কর্মকর্তা বলছেন, সমাজসেবা থেকে ক্যাপিটেশন গ্রান্ট দিয়ে চলে খাওয়া, লেখাপড়া, পোশাক ও চিকিৎসার খরচ। সমাজসেবা অধিদপ্তর যেহেতু এটা পরিচালনা করছে না, জাস্ট ক্যাপিটেশন দিচ্ছে। আমরা দাবি জানাচ্ছি এই প্রতিষ্ঠানটি যদি জাতীয়করণ করা হয় বা এটা এমপিওভুক্ত করা হয় তাহলে শিক্ষকরা যে মানবতর জীবনযাপন করছে সেটা থেকে উত্তর হবে। দিনাজপুর বধির ইনস্টিটিউটের ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন। 2013 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্বীকৃতি দিলেও সরকারি বেতন ভাতা ছাড়াই 7 শিক্ষক ও 6 জন কর্মচারী কাজ করে যাচ্ছেন। সময় সংবাদ, দিনাজপুর। নওগাঁর আড়তে বেড়েছে শীতের আগাম সবজি সরবরাহ। শিম, মূলা, ফুলকপির যোগান বাড়লেও ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে। বিস্তারিত জানাতে নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। শরৎ শেষে এই মুহূর্তে হেমন্তের আগমনের ধ্বনি, সেই সাথে আমরা লক্ষ্য করছিলাম প্রকৃতিতে কিছুটা শীতের হালকা আমেজ বিরাজ করছে এবং এই হালকা শীতের মাঝে আড়তগুলোতে
এক ধরনের বাহারি শীতের যে সবজিগুলো রয়েছে এই সবজির ভর সমারোহ। সাত সকালে আসলে চাষিরা তাদের তাজা এই সবজিগুলো ক্ষেত থেকে তুলে এনে বিক্রির জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন। এবং এই সময় আমরা যেটা দেখছিলাম সবচেয়ে বেশি আগাম শীতের যেসব সবজিগুলোর মধ্যে সিম, মূলা, ফুলকপির সমারোহটাই বেশি এবং দরের জায়গাটায় কিছুটা ওঠানামা করছে। তবে গেল সপ্তাহের ব্যবধানে বাড়তি যোগানের কারণে কিছু সবজির দাম কমেছে, আবার বাড়তি কিছু সবজির এখানে দরও আমরা লক্ষ্য করছিলাম। তবে যদি এই মুহূর্তে দেখি যে ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটা আগাম শীতের এই সবজির দর সবসময় প্রথম দিকে অনেকটা বাড়তি থাকে। তবে চাষিরা বলছেন এবার কিছুটা বৈরী আবহাওয়ার কারণে উৎপাদনে কিছুটা ব্যাহত হয়, ফলেই এই বাড়তি দর তাদের গুনতে হচ্ছে। অন্যান্য যে সব সবজি রয়েছে সব ধরনের দরের জায়গাটাই কিছুটা এই সপ্তাহে ওঠানামা আমরা দেখছিলাম। বিশেষ করে ফুলকপির দরের জায়গাটা প্রায় 140 টাকা কেজি, সিম 140 টাকা কেজি, অন্যান্য যেসব সবজি রয়েছে পটল প্রতি কেজি 50 টাকা বিক্রি হচ্ছে। বেগুনের দাম গেল সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে, প্রতি কেজি এই মুহূর্তে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। তবে দরের জায়গাটায় এরকম ওঠানামার চিত্র সবসময় এই আড়তগুলোতে আমরা লক্ষ্য করে থাকি। তবে গেল সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দরটা কিন্তু বেশ কমেছে। 140 টাকার কাঁচা মরিচ এই মুহূর্তে 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব সবজি রয়েছে মূলা প্রতি কেজি 35 টাকা কেজি। যদিও শীতের আগাম এবার কিন্তু অনেক আগে এই বেশ কিছু বাড়তি সংযোজন হয়েছে এই আড়তগুলোতে এবং এখানকার চাষিরা বলছেন যে এবার আসলে কিছুটা প্রাকৃতিক বৈরী পরিবেশের কারণে প্রত্যেকটি সবজির উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে এবং এই ব্যাহত হওয়ার কারণে তারা যে দরে বিক্রি করছেন সেই দরের তুলনায় তারা কিন্তু একটা মুনাফা সেরকম ভাবে পাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে আসলে আড়তগুলোতে এবার যে বিষয়টি আমরা দেখছিলাম তারা বলছেন যে বিগত দিনে এই সময়টাতে যে পরিমাণ সবজির যোগান থেকে থাকে এই সবজির এবার কিছুটা বৈরী আবহাওয়ার কারণে যোগানের একটা স্বল্পতা রয়েছে, ফলে এরকম বাড়তি দরের কিন্তু তাদের গুনতে হচ্ছে। তবে সব মিলে শীতের এই আগাম সবজির ভর সমারোহ এবং এই সবজির একটা কাঙ্ক্ষিত দরের জন্য কিন্তু চাষিরা সব সময় অপেক্ষা করে থাকেন। এবং এবছর আমরা দেখছিলাম যে কিছু আবহাওয়াগত কারণে সবজির প্রথম দিক থেকে একটা বাড়তি দর গুনতে হচ্ছে চাষিদের, ক্রেতাদের। এক্ষেত্রে আসলে চাষিরাও খুব একটা সন্তোষ প্রকাশ করছে না। তারা বলছেন যেহেতু সবজির উৎপাদন কম হয়েছে এক্ষেত্রে তাদের খুব একটা লাভবান তারা হতে পারছেন না। এই ছিল সার্বিক নওগাঁর সবজি আড়তের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুর অঞ্চলে দীর্ঘ হচ্ছে খরা, বন্যা, অনাবৃষ্টি এবং অসময়ে অতিবৃষ্টি প্রবণতা। একই সঙ্গে ধরন পাল্টেছে শীতও, যার প্রভাব পড়েছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে। বেড়েছে রোগবালাই, প্রভাব পড়েছে উৎপাদনেও। তবে কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মাথায় রেখে নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল কয়েক দশকে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, শীত, বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে ফসলের ব্লাস্ট, মরিচা, লেড ব্লাইট, ধানের চিটে এবং সাইট্রাস ক্যাঙ্কারের মতো রোগের প্রকোপ দেখা দিয়েছে। 2021 সালে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.05 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1824.6 মিলিমিটার। আর 2023 সালে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 41.1 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির পরিমাণ ছিল 1405 মিলিমিটার। 35 ডিগ্রি সেলসিয়াসের উপর 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন ধরে থাকতেছে। এই সময়টাতে এই ফুল বা ফলের উৎপাদনটা হবে, গ্রোথটা হবে। ওই সময়টাতে যদি হয় তাহলে ফলনটা, গ্রোথটা কমে, উৎপাদনটা কম হবে না, গ্রোথটা হবে না, আলটিমেটলি উৎপাদনটা অনেক কমে যাবে। কৃষকদের এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে ফসল উৎপাদন করা। নতুন নতুন রোগবালাই যেমন বেড়েছে, একই সাথে শস্য উৎপাদনও কমেছে। ফলে সময় এসেছে কৃষকদের প্রশিক্ষিত করবার পাশাপাশি নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দেবার। কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা যে প্রদর্শনীগুলো বর্তমানে বাস্তবায়ন করি সেক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটিই থাকে হচ্ছে জাতগুলো নির্বাচনের ক্ষেত্রে, যাতে আমরা এই জলবায়ুর খাপ খাওয়ানো, পরিবর্তিত জলবায়ুতে খাপ খাওয়ানোর মতো উপযোগী জাতগুলো। আবহাওয়া অফিসের তথ্যমতে জলবায়ু পরিবর্তনের ফলে গত 10 বছরে রংপুর অঞ্চলের তাপমাত্রা বেড়েছে 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। ফলে সংকট তৈরি হতে পারে সুপেয় পানির, প্রকট হতে পারে মরুকরণ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
ঠাকুরগাঁওয়ে চুক্তির মেয়াদ প্রায় শেষ হলেও বাজারে মূল্য কম থাকায় লোকসানের শঙ্কায় হিমাগার থেকে প্রায় 1 লাখ মেট্রিক টনের বেশি আলু বের করেননি কৃষক ও ব্যবসায়ীরা। এরই মধ্যে আলুর পচন ধরতে শুরু করেছে। সরকারিভাবে হিমাগার থেকে বের করার উদ্যোগ না নিলে মজুতকৃত হাজার হাজার মেট্রিক টন আলু নষ্টের শঙ্কা তৈরি হয়েছে বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। বাড়তি দাম পাওয়ার আশায় হিমাগার থেকে আলু বের করছেন না কৃষক ও ব্যবসায়ীরা, এতে ধরছে পচন। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর একই চিত্র। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার উৎপাদন হয়, ওই সময় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমাগারে সংরক্ষণ করা হয়। ফেব্রুয়ারি ও মার্চে মজুত করা আলু নভেম্বরের মাঝামাঝি বের করার কথা, তবে এখন পর্যন্ত বের করা হয়েছে 30%-এরও কম। অতিরিক্ত চাপে আলুতে ধরছে পচন। হিমাগার কর্তৃপক্ষের দাবি, পাইকারিতে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। বাড়তি দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা এখনও হিমাগার থেকে বের করেনি অন্তত 70 ভাগ আলু। নভেম্বর মাসে মেশিন বন্ধ করে দিলে আলুর যে কি দশা হবে ভবিষ্যৎ আর বলা যায় না। এই জন্য কৃষক এখন আলু বিক্রি করা শুরু করছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই আলুগুলা সরকার ক্রয় করে হোক বা দেশের বাইরে আলুগুলা যেভাবে হোক যদি সরকার পাঠানোর ব্যবস্থা করে তাহলে কৃষক কিছু টাকা পাবে। বাজার কমের কারণে কৃষক আলু বিক্রি করতেছে না। আলুর দাম কমাতে আমাদের স্টোর থেকে আলুটা বাইর করতে পারতেছি না, এতে স্টোরে আমাদের আলুটা পচন ধরতেছে। হিমাগার থেকে সরকারিভাবে আলু বের করার উদ্যোগ না নিলে মজুতকৃত হাজার হাজার মেট্রিক টন আলু নষ্টের সংখ্যা সংশ্লিষ্টদের। আলু স্টোর থেকে এবছর এজ ইউজুয়াল বের হবে না, যেটা মালিকের ঘাড়ে কিছু আলু পড়ে যেতে পারে। সরকারের যদি কোনো পদক্ষেপ, পজিটিভ কোনো পদক্ষেপ না থাকে তাহলে একটা বিরাট অংশের আলু হিমাগারেই থেকে যাবে, যেটার ফলে কৃষক, হিমাগার এবং ব্যবসায়ী সব পক্ষই একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন। জেলার 16টি হিমাগারের ধারণ ক্ষমতা 1,86,000 মেট্রিক টন আলু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির পথে গাজা। মিশরের শার্ম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মধ্য দিয়েই শেষ হচ্ছে গাজা যুদ্ধ। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। হামাসের হাতে জিম্মিদের মুক্তির পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 2000 ফিলিস্তিনি বন্দী। বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত। অবশেষে সেই অপেক্ষার অবসান। মিশরের শার্ম আল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে 20 দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ 28 দেশের নেতা। চুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, দীর্ঘ 2 বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি ফিরছে। চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে 20 জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন, 4 দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন। এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। টানা 2 বছর ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন বন্দী ফিলিস্তিনিরা। খান ইউনিস ও রামাল্লায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন লাখ লাখ ফিলিস্তিনি। সবার চোখে মুখে দেখা মেলে অপেক্ষার অবসান আর স্বস্তির ছায়া। দীর্ঘদিন পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেখা মিলল প্রিয়জনের। ছোট্ট এক শিশুকে আবেগে জড়িয়ে কোলে তুলে ধরেন সদ্য মুক্ত এক ফিলিস্তিনি বন্দী। গাজার খান ইউনিসের এ দৃশ্য আবেগী করে তোলে উপস্থিত সকলকে। উল্লাসে ফেটে পড়ে সাধারণ জনতা, কেউ পতাকা হাতে, কেউ বা কান্নায় ভেঙে পড়েন আনন্দে। বন্দীদের বহনকারী বাস পৌঁছানোর পর বিজয়ের চিহ্ন দেখাতে দেখাতে জানালা দিয়ে হাত বাড়ান অনেকে। দীর্ঘ প্রতীক্ষার পর এক স্বস্তির পরিসমাপ্তির চিত্র ভেসে ওঠে গাজায়।
শুধু খান ইউনিস নয়, ফিলিস্তিনের রামাল্লাতে দেখা মেলে একই চিত্রের। স্থানীয় সময় সোমবার পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে বন্দীদের বহনকারী দুটি বাস। রাস্তা জুড়ে মানুষের ঢল, করতালি আর উল্লাসে মুখরিত হয় পুরো এলাকা। বাস থামার সঙ্গে সঙ্গে ছুটে যান প্রিয়জনদের খুঁজে নিতে। স্বজনদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় আলিঙ্গন করে কাঁদেন মুক্তি পাওয়া বন্দীরা। 20 বছর পর কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন মোহাম্মদ খতিব। পরিবারের সঙ্গে দেখা হওয়ার আকাঙ্ক্ষা অবশেষে সত্যি হয়েছে বলে জানান তিনি। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে 250 দণ্ডপ্রাপ্ত ও প্রায় 1700 আটক ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। এর আগে হামাসও ছেড়ে দিয়েছে সর্বশেষ 20 জীবিত ইসরায়েলি জিম্মিকে। মুক্তিপ্রাপ্ত প্রতিটি বন্দীর চোখে আনন্দের অশ্রু, আহ্লাদ ও দীর্ঘদিনের অপেক্ষার ছাপ যেন স্পষ্ট। 2 বছরের ধ্বংস যুদ্ধ শেষে এই বিনিময়কেই মধ্যপ্রাচ্যের শান্তির পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনীতিকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। তিক্ততা ভুলে নতুন করে সম্পর্ক জোরদারের ঘোষণা দিল কানাডা ও ভারত। নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে সম্পর্ক পুনর্গঠনের নতুন রোডম্যাপ তৈরিতে একমত হয়েছে দেশ দুটি। সম্পর্ক জোরদার করতে উভয় পক্ষই আগ্রহী বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে বাণিজ্য, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা জোরদারে কানাডা কাজ করে যাচ্ছে বলে জানান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর আবারও সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে কানাডা ও ভারত। স্থানীয় সময় রোববার নয়াদিল্লিতে পৌঁছান কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর যৌথ বিবৃতিতে সহযোগিতা জোরদারে নতুন রোডম্যাপ তৈরিতে একমত হওয়ার কথা জানায় দুই দেশ। জয়শঙ্কর বলেন, বৈঠকের জন্য দুই পক্ষই একটি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে এই সম্পর্ককে বর্তমান ও দীর্ঘমেয়াদে উন্নীত করতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। এই যৌথ বিবৃতি আমাদের পুনঃসংযোগের সমন্বিত পরিকল্পনা তুলে ধরবে। আমরা এই সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের পারস্পরিক অগ্রাধিকারগুলোর ক্ষেত্রে। আজকের বৈঠকের জন্য দুপক্ষই একটি রোডম্যাপ তৈরি করেছে, যাতে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও জ্বালানি ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়। খালিস্তান ইস্যু নিয়ে গেল কয়েক বছর ধরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নির্জারকে হত্যার ঘটনায় তলানিতে ঠেকে দুই দেশের সম্পর্ক। পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের মতো ঘটনাও ঘটে। সেই তিক্ততা ভুলে নতুন করে দুই দেশের সম্পর্ক জোরদারের ঘোষণায় শুরু হয়েছে নানা আলোচনা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় 42 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 49 জন। স্থানীয় সময় রোববার দেশটির মাখাখো শহরের লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটে। খাড়া পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান। রাতভর উদ্ধার কাজ চালিয়ে দমকল কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম SABC নিহতদের মধ্যে ছিলেন 18 নারী, 17 পুরুষ ও 7 শিশু বলে জানায় দেশটির গণমাধ্যম SABC। এর মধ্যে একজন 10 মাস বয়সী শিশুও ছিল। বাসটি জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এতে জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিকরা ছিলেন। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ফিনল্যান্ডে 2 দিনব্যাপী পারিবারিক মূল্যবোধ সম্মেলন আয়োজন করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। অভিভাবক ও যুব সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মহুদুর রিপোর্ট। ইউরোপে জন্ম নেওয়া সন্তানদের সঙ্গে প্রবাসী অভিভাবকদের দূরত্ব কমাতে উদ্যোগ মুসলিম ফোরাম ফিনল্যান্ডের। ইলম একাডেমি ও রাউহাপিরির সহযোগিতায় অনুষ্ঠিত হয় অভিভাবক সম্মেলন। বিষয় ছিল প্রজন্মের ব্যবধান কমানো ও পারিবারিক বোঝাপড়া বাড়ানো। রাজধানী হেলসিঙ্কির এসপো ইন্টারন্যাশনাল স্কুলে 2 দিন ধরে চলে এই আয়োজন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের লেখক ও প্যারেন্টিং বিশেষজ্ঞ ডক্টর
ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেন, সন্তানদের বেড়ে ওঠার প্রক্রিয়ায় অভিভাবকদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন মূল্যবোধের সঠিক চর্চা। একজন স্বচ্ছ এবং সুনাগরিক হিসেবে সেখানে বড় হতে পারে, এই শিক্ষাটা কে দেবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমাজ হয়তো দিতে পারবে না, কিন্তু এটার মৌলিক দায়িত্ব হলো মা বাবার উপর। সম্মেলনের শেষাংশে অভিভাবকরা নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করেন। উন্মুক্ত আলোচনায় উঠে আসে নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা। এই সেমিনারের মাধ্যমে আমরা এটি শিখতে পেরেছি আমাদের সন্তানদেরকে আমরা এই ভূমিতে কি করে বড় করব। মেথডিক্যাল পড়াশোনা আমাদের কমিউনিটিতে কম, প্যারেন্টিং নিয়ে আর কি, তো সেই দিক দিয়ে এটা একটা নতুন উদ্যোগ। এই সাংস্কৃতিক যে দূরত্বটা তাদের মধ্য থেকে বুঝাইতে হলে এই ধরনের সেমিনারের আয়োজন আরো বেশি করা উচিত। আয়োজকদের দাবি, প্রবাসী পরিবার ও সমাজে মূল্যবোধ ধরে রাখার প্রয়াসই এই সম্মেলনের লক্ষ্য। বিশেষ গুরুত্ব দেয়া হয় নারীদের অংশগ্রহণে। এই আধুনিকতার বিশ্ব চ্যালেঞ্জের মধ্যে বাচ্চাদেরকে কিভাবে সুন্দর পরিবেশের মাধ্যমে বেড়ে তোলা যায় সেই প্রত্যাশা নিয়ে আমরা একটি ছোট্ট সেমিনার আয়োজন করি। একই সঙ্গে ফুড ফেস্টিভ্যালও পরিণত হয় ছোটখাটো দেশীয় উৎসবে। পিঠা, মিষ্টি, ফুচকা, বিরিয়ানি, দেশীয় খাবারের পসরা যেন এনে দেয় বাংলাদেশের আমেজ। শেষ দিনে রাউহাপিরি সেন্টারে হয় যুব সম্মিলন। অংশ নেয় ফিনল্যান্ডে জন্ম নেয়া কিশোর তরুণরা। পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় তাদের উদ্বুদ্ধ করা হয় নানা আলোচনায়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। 4 ঋতুর দেশ অস্ট্রেলিয়া। বসন্তকালে রুক্ষ অস্ট্রেলিয়ার প্রকৃতি স্নিগ্ধ রূপ ধারণ করে। আর এই বসন্তকে বরণ করতেই অস্ট্রেলিয়া জুড়ে আয়োজিত হয় পুষ্প মেলার। এবছর সবচেয়ে বড় উৎসব আয়োজন করেছে রাজধানী ক্যানবেরা। অস্ট্রেলিয়া থেকে সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বসন্ত বরণ আয়োজন ফ্লোরিয়ার। বেশিরভাগ অংশ মরুভূমি বেষ্টিত হলেও বসন্তকালে অস্ট্রেলিয়ার সবুজ প্রান্তর যেন পরিণত হয় শিল্পীর আঁকা এক রঙিন ক্যানভাসে। প্রকৃতির আশীর্বাদে সজীব পাতা আর ফুলে ফুলে ছেয়ে যায় অস্ট্রেলিয়ার বনাঞ্চল। তাই প্রতি বছর বসন্ত বরণে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, মেলবোর্ন, তাসমানিয়া, অ্যাডিলেডের মতো বড় শহরে আয়োজন করা হয় পুষ্প মেলার। এবছর মাসব্যাপী অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাসন্তী ফুলের মেলা আয়োজন করেছে ক্যানবেরা। 10 লক্ষেরও বেশি ফুলের এ বাগান যেন পৃথিবীর বুকে স্বর্গের কোনো টুকরো। স্কুল হলিডেতে সন্তানদের নিয়ে অপূর্ব এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অনেকেই। মেলবোর্ন থেকে আসছি। মেলবোর্ন থেকে ক্যানবেরা এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে একটু কাজ ছিল, তো অন দ্য ওয়ে আমরা চিন্তা করলাম কেননা একটু ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা দেখে যাই। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই উৎসবে অস্ট্রেলিয়ার শিশুদের পরিবেশনায় প্রতিদিন আয়োজিত হয় মিশ্র সংস্কৃতির বিনোদনমূলক অনুষ্ঠান। এছাড়াও বিদেশি দর্শনার্থীদের কাছে মেলার অন্যতম আকর্ষণ অস্ট্রেলিয়ার কৃষ্টি কালচারের নানান উপহার সামগ্রীর প্রদর্শনী কেন্দ্রগুলো। এছাড়া এবছর অন্তত 5 লক্ষ দর্শনার্থী ফ্লোরিয়ার উৎসব দেখতে এসেছে, যা ক্যানবেরার জনসংখ্যার চেয়েও বেশি বলে জানান আয়োজকরা। পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজধানীগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার ক্যানবেরা একটি। ক্যানবেরা এতই সুন্দর দেখলে যেন মনে হয় একটি সুন্দর সাজানো বাগান। এবং অস্ট্রেলিয়ানরা যেমন ভ্রমণ পিপাসু, তারা কিন্তু সৌন্দর্য পিপাসুও বটে। প্রতি বছর অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে এই বসন্তকালে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটি মূলত টিউলিপ ফেস্টিভ্যাল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে শত শত হাজার হাজার টিউলিপ এখানে, এবং নানান রঙের টিউলিপ, যা দেখতে। আর্সেনাল, লিভারপুল, এসি মিলান ও টটেনহ্যাম ইপিএলের এই ক্লাবগুলোর ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা আছে এই স্টেডিয়ামের। এখানেই এবার স্বাগতিক হংকংয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। প্রায় 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই স্টেডিয়াম নজর কাড়বে যে কারোই। বলা হচ্ছে কাইতাক ফুটবল স্টেডিয়ামের কথা, যা কাইতাক স্পোর্টস কমপ্লেক্সের একটি অংশ, যেখানে রয়েছে ইনডোর ও আউটডোর সব ফ্যাসিলিটিস। আর ফুটবল ছাড়াও এখানে রয়েছে রাগবি, অ্যাথলেটিক্স ও ছোটদের খেলার সুব্যবস্থা। কাইতাক স্টেডিয়াম কমপ্লেক্স নিয়ে ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। একটি পুরনো পরিত্যক্ত এয়ারপোর্টকে কিভাবে কাজে লাগানো যায় তার সবচেয়ে বড় উদাহরণ এই কাইতাক স্পোর্টস কমপ্লেক্স। প্রায় 28 হেক্টর জমির উপর নির্মিত এটি এখন হংকংয়ের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স, যেখানে শুধু ফুটবল নয়, রাগবি, সুইমিং সহ বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে এই কমপ্লেক্সে। 2019 সালে শুরু হয় কাইতাক স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ। মাঝে করোনাকালে বন্ধ থাকলেও চলতি বছরের 1 মার্চেই শেষ হয় কাজ, যাতে খরচ হয় $3.8 বিলিয়ন মার্কিন ডলার।
তবে এই স্পোর্টস কমপ্লেক্সের সবচেয়ে বড় আকর্ষণ কাইতাক স্টেডিয়াম। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই মাঠে, যেখানে মাত্র 30 মিনিটে অটোমেটিকভাবে বন্ধ ও খোলা হয় স্টেডিয়ামের ছাদ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই মাঠ শুধু ফুটবল নয়, ব্যবহার করা হয় রাগবি ও মিউজিক কনসার্টের জন্য। স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছে জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট দিয়ে। এখানে আয়োজিত হয়েছে আর্সেনাল ও টটেনহ্যামের মধ্যকার নর্থ লন্ডন ডার্বি। খেলেছে লিভারপুল ও এসি মিলানের মতো ক্লাবগুলো। তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে একেবারেই নবিশ স্টেডিয়ামটি। এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে, এশিয়ান কাপ বাছাইয়ে, যেখানে খেলেছে হংকং ও ভারত। স্টেডিয়ামের ভেতরের চেয়েও বাইরের দৃশ্য আরো মনোমুগ্ধকর। রাতে যেন সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি আউটারে চলে বর্ণিল আলোর খেলা। মূল মাঠ ছাড়াও কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে আরও 3টি ফ্যাসিলিটিস। 10,000 সিটের কাইতাক মেইন অ্যারিনা, ইয়ুথ স্পোর্টস গ্রাউন্ড, অ্যান্সিলারি অ্যারেনা, রয়েছে অত্যাধুনিক ইনডোর স্পোর্টস অ্যারেনাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। হংকং চায়নার বিপক্ষে ডিফেন্ডারদের বাড়তি দায়িত্ব নিতে হবে, সঙ্গে গোলরক্ষকের দৃঢ় মানসিকতা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। গেল ম্যাচের স্ট্র্যাটেজি থেকে বের হয়ে 5-3-2 ফরমেশনে দলকে মাঠে নামানোর পরামর্শ দিলেন সাবেকরা। জায়ানের মতো উদ্যমী ফুটবলারকে শুরুর একাদশে রাখা হলেও জামাল ফাহমিদুলকে বদলি হিসেবে নামানো উচিত বলে মনে করেন সাইদ হাসান কানুন, আলফাজ আহমেদরা। সাদ তপুদের বাদ দেওয়ার পরামর্শ সবার। হংকং চায়নায় বিগ মিশন বাংলাদেশ ফুটবল দলের সামনে। ঘরের মাঠে জেতা ম্যাচ হেরে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সমীকরণ কঠিন করে ফেলেছে লাল সবুজের দল। ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ উতরে যেতে কোন বিষয়গুলোতে নজর দিতে হবে বাংলাদেশ দলকে? ডিফেন্সের ভুলে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। সেই সঙ্গে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে গোলরক্ষক মিতুল মারমার আত্মবিশ্বাসের ঘাটতি। তবে সেসব ভুল শুধরে এবার হামজা জামালদের ওপর বড় দায়িত্ব প্রতিপক্ষের মাটিতে জয় তুলে নেয়ার। সেজন্য ডিফেন্সের শক্তি বাড়ানোর পরামর্শ সাবেকদের। কৌশলেও পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানুরের। ডিফেন্সে বাড়তি গুরুত্ব দিয়ে 5-3-2 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরামর্শ তার। শুরুর একাদশেই রাখতে বললেন জায়ানের মতো আগ্রাসী মানসিকতার ফুটবলারকে। 3-5-2 যাবে অ্যাটাকে, যখন ডিফেন্স করবো আমরা 5-3-2 হয়ে যাব। 5টা ডিফেন্ডার, 3টা মিডফিল্ড, 2টা ফরওয়ার্ড। এইভাবে যদি খেলে আমার মনে হয় ভালো খেলবে। জায়ান হচ্ছে অ্যাটাকিং খুব ভালো। খেলুক না 45 মিনিট 60 মিনিট ফার্স্টে খেলে দিও ও খেলুক, টায়ার্ড হোক, তারপর আরেকটা নামান। কাজী আনফিট, তবু আনফিট, সাদ আনফিট। জায়ান আমরা পরীক্ষিত ছিল না, বাট সে তো প্রমাণ করছে যে বেস্ট খেলতে পারে। সুযোগ পাইছে, সে কাজে লাগাইছে। এখন কোচ চিন্তা করবে কাকে খেলাবে। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে জামাল ফাহমিদুলদের দ্বিতীয়ার্ধে মাঠে নামানোয় তুমুল সমালোচনা হলেও কাবরেরার এই স্ট্র্যাটেজির পক্ষে অবস্থান কানুন আলফাজদের। 45-60 মিনিটের পরে কিন্তু আর আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কোনো এনার্জি থাকে না। ওইখানে জামাল আছে, সাবস্টিটিউট আছে, জামাল ভালো, ফাহমিদুল ভালো, মিডফিল্ডে হৃদয় আছে, সোহেল আছে, এদেরকে রাখতে হবে সাবস্টিটিউট। চলতি বছর 5টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও দল গোছাতেই ব্যর্থ স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। টিম বন্ডিং ভালো না হওয়াকে দুষছেন সাবেক ফুটবলাররা। পরপর কতগুলো ম্যাচ খেললাম আমরা, একটা টিম রেডি করতে পারলো না। আমার দুঃখ হচ্ছে একটা টিম রেডি করতে হবে, তবে আমাদের রিসোর্স তো কম নাই। এখনো একটা টিম হিসেবে খেলা তৈরি করতে পারে নাই, কারণ প্লেয়ারের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং খুবই কম। মাঠে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নেয়ার পরামর্শ দিলেন সাইদ আলফাজরা। গোল উদযাপনে মেতে ম্যাচ হাতছাড়া না করার বিষয়ে বাড়তি নজর দিতে বললেন তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। যুদ্ধ বন্ধ সহ 6 প্রস্তাব, ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সঙ্গে মার্কিনদের ব্যবসার পরিসর বাড়বে, আশা অর্থ উপদেষ্টার। IMF সভায় অংশগ্রহণ। US চেম্বার নেতাদের সঙ্গে বৈঠক, বললেন 3 মাসে অর্থ খাতের সংস্কার আরও স্পষ্ট হবে। রাজধানীর কলাবাগানে বাসার ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড, ধারণা পুলিশের। স্বামী পলাতক। অসহায় 3 মেয়ে মামার আশ্রয়ে হত্যার বিচার দাবি। লালবাগ প্রতি ঘরে ঘরে কারখানা আছে। যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে, কিছু বলা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু এতে কোনো আমরা ফলাফল পাচ্ছি না। নিমতলে চুরিহাটতে অগ্নিকাণ্ড, পারেনি টনক নড়াতে। পুরান ঢাকা জুড়ে রাসায়নিকের গুদাম। ভবনের উপরে আবাসিক, নিচে রাসায়নিকের কার্যক্রম। আবারও বড় দুর্ঘটনার শঙ্কা।
এবং অবশেষে শেষ হচ্ছে গাজা যুদ্ধ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর সই করলেন ট্রাম্প। জিম্মি মুক্তির বিনিময়ে 2000 ফিলিস্তিনিকে ছাড়ল তেল আবিব। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মেজবাহুল আলী।